ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যকার বিরোধ তুঙ্গে উঠেছে। মমতা দাবি করছে, ডিভিসি তথা দামোদর ভ্যালি কর্পোরেশন বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গের ৮টি জেলায় প্রবল মাত্রার বন্যা হয়েছে এবং ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। এই বন্যাকে মানব সৃষ্ট বলেই আখ্যা দিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকার তথা মোদীর ভাষ্য হল, রাজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেই পানি ছাড়া হয়েছে। পানি ছাড়ার প্রতিবাদে এরই মধ্যে ডিভিসির বোর্ড এবং দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন মমতা। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারের সঙ্গে রাজ্য প্রধানের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতিতে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদীকে 2 দফা চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি। প্রথম চিঠির জবাবে কেন্দ্রীয় পানি শক্তিমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি। আর মোদীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে ওই দাবি প্রত্যাখ্যান করে মমতা বলেছেন, অনেক ক্ষেত্রেই রাজ্যের সম্মতি ছাড়া পানি ছাড়ে ডিভিসি। বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়। এর প্রতিবাদে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের কথা জানান মমতা। এরপর গত রবিবার উক্ত কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রতিনিধি, সেচ দপ্তরের প্রধান প্রকৌশলী এবং বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তলিয়ে গেছে। এর মধ্যে ডিভিসি পানি ছাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দামোদর, ময়ূরাক্ষী, অজয় সহ রাজ্যের একাধিক নদীর পানি উপচে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু। এক কথায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যাদের জমি নষ্ট হয়েছে তাদের জমি মেপে দ্রুত শস্য বীমার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি কৃষকদের চিন্তা করতে বারণ করব। দুর্গত এলাকার মানুষকে শরণার্থী শিবিরে আনা হবে। কেন্দ্র সরকারের সমালোচনা করে মমতা বলেন, বাংলার দুর্ভাগ্য যে এখানে যত বন্যা হয় অন্য কোথাও তত হয় না। বাংলার অবস্থা নৌকার মতো। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে, কারণ তারা নিজেদের বাঁচাতে পানি ছেড়ে দেয়। বিহারও বাঁধ কেটে বাংলায় পানি ঢুকিয়ে দেয়। তিনি আরও বলেন, ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ না করায় লাখ লাখ মানুষের বাড়ি ডুবে যাচ্ছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয় তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম। পানি কমলে সমীক্ষা করার কথা জানিয়ে মমতা বলেন, ডিসেম্বরে 11 লাখ পাকা বাড়ি করার জন্য সরকার টাকা দেবে। পানি কমলে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ঘনিষ্ঠ হলেও যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। উক্ত বৈঠকে তিনি জানান, গাজায় শান্তি এবং স্থিতিশীল পরিস্থিতি ফেরাতে ভারত সব সময় পাশে আছে এবং থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, নিউ ইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। ফিলিস্তিনের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে। নরেন্দ্র মোদী ও মাহমুদ আব্বাসের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী মোদী গাজার মানবিক পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের বিষয়টি ফের নিশ্চিত করেছেন। বর্তমানে মোদী নিউ ইয়র্কে রয়েছেন। মূলত কোয়াড বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছেন তিনি। বৈঠকের পর একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।
গত বছর গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব জাতিসংঘে আনা হয়েছিল তার পক্ষে 120টি সদস্য রাষ্ট্র ভোট দিলেও ভোটদানে বিরত ছিল মোদী সরকার। কিন্তু পাশাপাশি নয়াদিল্লি ক্রমশ একপেশে অবস্থান থেকে সরে গিয়ে সূক্ষ্মভাবে ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে ভারসাম্যের পথে আসছে, এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। জাতিসংঘে গত বছরের ভোটাভুটির পর জেনেভা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলেছিলেন, ভারত ফিলিস্তিনের মানুষদের সহায়তা করবে দ্বিপাক্ষিক উন্নয়নমূলক অংশীদারির মাধ্যমে। সেই সঙ্গে ভারত মানবিক সমর্থনও চালিয়ে যাবে। একই সঙ্গে পুরনো অবস্থানের প্রতিধ্বনি করে তিনি বলেছিলেন, ফিলিস্তিনি সংকটে দ্বিরাষ্ট্রিক সমাধানকে ভারত সমর্থন করে, আর কোনো উপায় নেই। এই সমাধানের পথে যা যা প্রতিবন্ধকতা রয়েছে এখনই তার মোকাবিলা করা প্রয়োজন, নয়তো জট ছাড়বে না। উল্লেখ্য যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কূটনৈতিক মহলের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মতো ইসরায়েল ও গাজার যুদ্ধ থামাতে ভারতকে পাশে চাইছে ফিলিস্তিন। লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় দেশটিতে অন্তত 492 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। লেবাননে গত 20 বছরের ইতিহাসে এমন ভয়ানক হামলার নজির আর দেখা যায়নি। ইসরায়েলের এমন পাশবিকতায় তেলে বেগুনে জ্বলে উঠেছে হিজবুল্লাহ গোষ্ঠী, যার ফলশ্রুতিতে লেবাননের এই ইসলামী প্রতিরোধ আন্দোলন নতুন করে জায়নবাদী ইসরায়েলের উত্তর অংশের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলের বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এসব হামলা চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছে খোদ হিজবুল্লাহ। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা মঙ্গলবার ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে মেগিদো সামরিক বিমান ঘাঁটিতে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দ্বারা প্রকাশিত একটি ফুটেজে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমে হাইফা বন্দরের 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামাদ ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেখানে কয়েক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের আরও 2টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই 2টি লক্ষ্যবস্তু হচ্ছে আমুজ ঘাঁটি এবং লেবানন সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে জিক্রনে অবস্থিত বোমা তৈরির কারখানা। এর মধ্যে আমুজ ঘাঁটিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রধান পরিবহন ও লজিস্টিক সাপোর্ট ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে বর্বর ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তারা ফাদি 1 এবং ফাদি 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় 105 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে হিজবুল্লাহ গোষ্ঠীর জনবল জোগাতে এবার ইসরায়েলের বিরুদ্ধে ইস্পাত কঠিন বলয় নিয়ে দাঁড়িয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। জানা গেছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবাজ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির কৌশলগত অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সোমবার লেবাননের বিভিন্ন অংশে দখলদার ইসরায়েল যে ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে তার প্রতিশোধ হিসেবেই ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে তারা স্পষ্টভাবে জানান দিয়েছে। ইরাকের প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ইরাকি যোদ্ধারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে যাতে অধিকৃত ভূমিতে দখলদারদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করা যায়। প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরপর ফিলিস্তিনের রাজনীতিতে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে হামাস সহ গোটা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা রীতিমতো চড়াও হয়েছিল বর্বর ইসরায়েলি বাহিনীর উপর। ওই ঘটনার 2 মাস পার না হতেই এবার আকস্মিকভাবে নিখোঁজ হলেন হামাসের বর্তমান শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তার সম্পর্কিত হালনাগাদ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে, ফলে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ধারণা করছে সিনওয়ার নিহত হয়েছেন। তবে এই ধারণা সঠিক কিনা তা নিশ্চিত নয়, কারণ
সিনোয়ারের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এই তথ্যটি সত্য, তবে তিনি যে নিহত হয়েছেন সে ব্যাপারেও নিশ্চিত কোনো প্রমাণ এখনও অবধি পাওয়া যায়নি। তাছাড়া দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট ইতোমধ্যেই একাধিকবার বলেছে এখনও জীবিত আছেন সিনোয়ার। এ কারণে আইডিএফ এ ব্যাপারটি তদন্ত করে দেখতে চাইছে। সিনোয়ারের সম্ভাব্য নিহত হওয়ার সংবাদটি রবিবার প্রথম প্রকাশ করেছে দেশটির বেতার সংবাদ মাধ্যম কান। পরের দিন সংবাদ মাধ্যম হারেজ্জ, মারিভ এবং ওয়ালা সহ ইসরায়েলের অধিকাংশ সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশও করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের বেশিরভাগই কাতার কিংবা লেবাননে বসবাস করলেও সিনোয়ার বরাবর গাজাতেই ছিলেন। গত 7 অক্টোবর হামাস এবং তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ যে হামলা চালিয়েছিল তার মূল পরিকল্পনাকারী হিসেবেও ধরা হয় তাকে। ওই হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী, যা এখনও চলছে। সে সময় থেকে গাজা ভূখণ্ডের তলদেশে থাকা সুড়ঙ্গে লুকিয়েছিলেন সিনোয়ার। যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সম্পর্কিত বার্তা দেওয়ার জন্য পুনরায় আসার আগেই রাডারের বাইরে এখন তিনি। কোনোভাবেই খোঁজ মিলছে না তার। উল্লেখ্য যে গত এই 1 বছরের যুদ্ধে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ, কাসাম ব্রিগেডের খান ইউনিস শহর শাখার শীর্ষ কমান্ডার রাফা সালমেহ এবং হামাসের উপপ্রধান সালেহ আল আরৌরি নিহত হয়েছেন।